COP30 জলবায়ু সম্মেলনের ভেন্যুতে আগুন, সম্মেলন শেষ হতে বাকি একদিন। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এখনো কোনো সুখবর নেই। অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ, দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা। শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী। পোস্টাল ভোটিং অ্যাপে প্রথম দিনে ৩,৫০০ প্রবাসী নিবন্ধন, সুযোগ পেলেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা সহ ৫২টি দেশের বাংলাদেশিরা। স্বাগত জানাচ্ছি প্রবাসীর সংবাদে, সঙ্গে আছি আমি সিরাজু মুনিরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাজিলের বেলেমে চলমান COP30 সম্মেলনের ভেন্যুতে আগুন লেগেছে। স্থানীয় সময় ২টা ২০ দিকে সম্মেলনের ভেতরে ইন্ডিয়ান প্যাভিলিয়নের পাশে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীও। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভেন্যুর ভেতর থেকে অংশগ্রহণ করার সবাইকে বের করে দেওয়া হয়। এই মুহূর্তে সবাই COP30 ভেন্যুর বাইরে অপেক্ষা করছে। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ব্রাজিলের বেলেমে চলমান ৩০তম জলবায়ু সম্মেলন শেষ হতে বাকি আর মাত্র একদিন, কিন্তু এখনো পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গেল বছরের বাকু সম্মেলনে যে $১,৩০,০০,০০,০০,০০,০০০ আর্থিক সহায়তার সিদ্ধান্ত হয়েছিল তা বাস্তবায়নে এখনো নেই কোনো অগ্রগতি। বেলেম থেকে জলবায়ু সম্মেলনের খবর জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের ৩০তম সম্মেলন আজকে ১০ম দিন, অর্থাৎ আগামীকাল ১১ দিন শেষ হবে, কালকে শেষ হবে। হওয়ার কথা রয়েছে সন্ধ্যায় একটি প্রেস কনফারেন্স করে জাতিসংঘের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যেখানে অংশ নেবেন ভার্চুয়ালি, এবং আগামীকালকে আসলে সবকিছু নিয়ে একটা শেষ হবে, যেটা ফিনিশিং যেটা বলা হয়, সেটা করে শেষ করে দেবে এবারের জলবায়ু সম্মেলন। এটা আগামী ৩১তম জলবায়ু সম্মেলন হবে তুরস্কতে। কোনো পর্যন্ত উন্নয়নশীল দেশগুলো তাদের যে আর্থিক সহায়তা পাওয়ার কথা, জলবায়ু প্রভাবের ফলে তাদের যে লস হচ্ছে, ড্যামেজ হচ্ছে, তারা যে ক্ষতির মুখোমুখি হচ্ছেন প্রতি মুহূর্তে, সেগুলো উন্নত দেশগুলোর থেকে তাদের আসলে আর্থিক সহায়তা, সেটা দাম নয়, এটা আসলে তাদের অধিকার। এবং গত বছর যখন আজারবাইজানে জলবায়ু সম্মেলন হয়েছিল, আর সেখানে $1,30,00,000 একটি আর্থিক সহায়তার ঘোষণা করেছিল। এবং গত এক বছরে এই সহায়তা শুধুমাত্র $300 তারা দেওয়ার কথা তখন জানিয়েছিল, এবং মাত্র 700 মিলিয়ন পেয়েছে। 300 বিলিয়ন দেওয়ার কথা তারা রাজি হয়েছে, মাত্র 700 মিলিয়ন দিয়েছে। তো এই বিষয়টি নিয়ে এবছরের 10 তারিখে 10 নভেম্বর COP30 প্রোগ্রাম শুরু হলো। প্রথম থেকে দেন দর কষাকষি চলছিল উন্নয়নশীল 74টি দেশ, উন্নত সব দেশগুলোর সাথে, এবং রাশিয়া, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আসলে জীবাশ্ম জ্বালানি উত্তোলন করে, কার্বন নিঃসরণ করে, তাদের মাধ্যমে এই সব উন্নত দেশগুলো, তাদের সাথেই আসলে এই উন্নয়নশীল দেশগুলোর এই দেন দরবারে আলোচনা। 80টি দেশ একমত হয়েছে, অনেক দেশই একমত হয়নি। তারা আসলে অপেক্ষা করছে, উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে আছে। তারা ভাবছে এখনো একদিন বাকি আছে, এখনো আশায় আছে যে আসলে হতে পারে কোনো ভালো সিদ্ধান্ত। COP30 অনুষ্ঠানটি যোগাযোগের মাধ্যমে এর মধ্য দিয়ে সব দেশের সাথে আসলে যোগাযোগ হয়। কতটা ভালো লাগবে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো, সেগুলো জানানো যায় উন্নত দেশগুলোকে, সেগুলো নিশ্চয়ই একটা ভালো ফল দিবে বলে তারা আশা করছেন। বেলেমের COP30 সম্মেলনের ভেন্যু থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। অস্ট্রেলিয়া যৌথভাবে এই সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এই দায়িত্ব পেয়েছে। তবে এই সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ব্রাজিল আয়োজিত COP30 এর সমঝোতার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমঝোতায় COP31 আয়োজন নিয়ে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে চলমান বিরোধের অবসান হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে ঢাকার। এসব কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে এসব কথা বলেন তিনি। খলিলুর রহমান বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিতের দৃষ্টিভঙ্গি সমর্থন করে, যেখানে সার্বভৌমত্ব ও সমতা এবং রাজনৈতিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার উপরও গুরুত্ব দেন নিরাপত্তা উপদেষ্টা।
3 দিনের সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। তার সফরে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, বাণিজ্য, আঞ্চলিক নানান ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ভুটানের সরকার প্রধানের সঙ্গে আলোচনা হবে। সফরে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন শেরিং টোবগে। ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গেও তার আলোচনায় বসার কথা রয়েছে। দুই দেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো ক্রমেই প্রসারিত হয়েছে। একই দিনে প্রধানমন্ত্রী টোবগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করবেন। এর পরপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। নেপালে সিপিএন ইউএমএল কর্মীদের সঙ্গে সংঘর্ষের একদিন পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সীমারা। বৃহস্পতিবার জেনজি প্রজন্মের অসন্তুষ্ট তরুণরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। স্থানীয় সময় সকাল 11টা থেকে বিক্ষোভকারীরা সীমারা চকে জড়ো হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা চালায়, কিন্তু উত্তেজনা বাড়তে থাকায় কর্তৃপক্ষ বেলা 1:45 থেকে রাত পর্যন্ত কারফিউ জারি করে। বিক্ষোভকারী তরুণদের অভিযোগ, বুধবারের সংঘর্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করেনি। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে তারা ফের রাস্তায় নেমেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের প্রথম দিনেই প্রায় 3,500 ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন OCV-SDI প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার উদ্বোধন করা হয় পোস্টাল ভোট বিডি অ্যাপ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে 5 দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রথম পর্বে 19 থেকে 23 নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মোট 52টি দেশে বসবাসরত প্রবাসী ভোটাররা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শুধুমাত্র নিবন্ধিত ভোটাররাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। লন্ডনের বাংলাদেশ সেন্টার ঘিরে চলমান দ্বন্দ্ব নতুন করে তীব্র আকার ধারণ করেছে। 17 নভেম্বর কেন্দ্রটির অভ্যন্তরীণ সভা বিশৃঙ্খলায় পণ্ড হয়ে যায়। সেখানে হাই কমিশনের কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের প্রতি গালাগাল এবং মারধরের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। তিনি বলেন, প্রবাসী কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার, কিন্তু গত 2 বছর ধরে বিদ্যমান দুই পক্ষের বিরোধের কারণে এর কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে। প্যানেলের বিজয়ী সদস্যদের অনুপস্থিতিতে জনাব দেলার হোসেন শুধু তার পক্ষের লোকজনের উপস্থিতিতে নির্বাচনের রাতেই নিজেকে জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন, যা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের পরিপন্থী। পরবর্তীতে কমের অন্যান্য পদগুলির পাশাপাশি এক্সিকিউটিভ কমিটিতেও যথাযথ কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ব্যতি রেখে এবং চেয়ারের অজ্ঞাতে জনাব দেলার হোসেন ও তার প্যানেল নিজেদের মতো করে নিজেদের লোকজনদেরকে নিয়োগ দেন। পরবর্তীতে অন্য প্যানেলও একই প্রক্রিয়ায় পৃথক এক্সিকিউটিভ কমিটি গঠন করে এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের বিভিন্ন পদে নিজেদের লোকজনকে নিয়োগ দেয়। এর ফলে কার্যত 2টি পৃথক নির্বাহী কমিটি বা ইসি এবং ম্যানেজমেন্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হয়, যা বাংলাদেশ সেন্টারের কার্যক্রম ও পরিচালনাকে বিপথে নিয়ে যায়। জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে ঘিরে লন্ডনে গঠন করা হয়েছে 8টি উপকমিটি। উপকমিটিগুলোর নাম ও সর্বশেষ প্রস্তুতি তুলে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট চ্যাপেলের ব্যালেন্স রোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে উদযাপন কমিটি। স্থানীয় ও প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজনের প্রস্তুতি এখন নতুন গতি পেয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন।
নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে ফেনীবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ফেনী জেলা ফোরাম ইন স্পেনের নবনির্বাচিত নেতৃবৃন্দ। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের লাভা পিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের উদ্যোগে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির গঠন ও অভিষেক হয়। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। আবারও ফিরছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। আদালত তার পর্যবেক্ষণে জানান, তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল কলঙ্কজনক। এ ব্যবস্থা ফেরায় গণতন্ত্র আরও সুসংহত হবে বলে জানান আইনজীবীরা। 14 বছর আগে 2011 সালের 10 মে শেখ হাসিনা সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। অবসরে গিয়ে লিখেন পূর্ণাঙ্গ রায়। এরপরই দেশে শুরু হয় রাজনৈতিক সংকট। এরপর পর্যায়ক্রমে 3টি নির্বাচন হলেও তা হয় প্রশ্নবিদ্ধ। একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট পট পরিবর্তন ও শেখ হাসিনা সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবারও শুরু হয় আইনি লড়াই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। আপিলে যুক্ত হয় বিএনপি ও জামাত। বৃহস্পতিবার সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দেন আপিল বিভাগ। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না। এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় গণতন্ত্র আরও সুসংহত হবে বলে জানান আইনজীবীরা। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। ডেমোক্রেসি বাংলাদেশে এস্টাবলিশ হোক, বাংলাদেশিক সিস্টেমটা, কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। আপিল বিভাগের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এ রায় গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস পুনরুদ্ধার করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন, তারপরে সংসদ গঠিত হবে। সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে, তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে, এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরছে, তবে এর গঠন কি হবে তা পরবর্তী সংসদ ঠিক করবে। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রায় বাতিল হওয়ায় দেশে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে মনে করছেন আপিলকারী আইনজীবীরা। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়কে স্বাগত জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। বৃহস্পতিবার রায় ঘোষণার পর নিজেদের প্রতিক্রিয়া জানান দলগুলোর নেতারা। বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নির্বাচন সুসংহত করবে, গণতন্ত্র ফিরবে ইতিবাচক ধারায়। সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করব সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে, নির্বাচনগুলো ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, প্রশ্নবিদ্ধ হয় নাই। সেটা আমরা আবারও করতে পারবো। এটা তো আবিষ্কার করার কিছু না, আমরা করেছি তো। এই রায়ের মাধ্যমে কার্যকর সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী ত্রয়োদশ নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি। তারা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং এর মধ্যে দিয়ে জুলাই সনদে বর্ণিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফর্মুলা অনুযায়ী চতুর্দশ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীতে ধরুন 1 বার 2 বার 3 বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে
যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, তখন যদি রাজনৈতিক দল যারা সরকারে থাকবেন তারা যদি এর থেকে একটা লেসন নেন, আমি মনে করি আলটিমেটলি সেরকম জায়গায় আমাদেরকে আসতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা একদিকে বহাল হওয়া এবং আগামী আইনসভায় সংবিধান সংস্কার পরিষদে আমরা যদি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ পুরো ক্ষমতা কাঠামোর একটা গণতান্ত্রিকরণ করতে পারি, বাংলাদেশে ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। আর হয়তো এইরকম একদলীয় শাসন কায়েম করার ক্ষেত্রে অন্তত শাসনতান্ত্রিক একটা বড় আকারে বাধা থাকবে। আগামী 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে গণভোট আইন করতে যাচ্ছে সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল এর কথা জানিয়েছেন। এই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের কার্যক্রম শুরু করতে পারবে। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আর এর মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না এবং উচ্চ আদালতের আর্থিক স্বাধীনতা বাড়বে বলে আশা করছে সরকার। জুলাই সনদের সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়ে গণভোটের আয়োজন করতে যাচ্ছে সরকার। আর সেই গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। গণভোট আয়োজনে প্রয়োজন এ সংক্রান্ত আইনটি ছাড়া নির্বাচন কমিশন এ সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু করতে পারছিল না। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে সেই আইন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, বৈঠকে বহুল প্রত্যাশিত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে নিম্ন আদালতে বিচারকদের ওপর সরকারের যে নিয়ন্ত্রণ ছিল তার অবসান হবে, পাশাপাশি উচ্চ আদালতের আর্থিক স্বাধীনতাও বহুল অংশে প্রতিষ্ঠিত হবে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। অধ্যাদেশের গেজেট জারির পর আর্থিক বিধানগুলো কার্যকর হবে। আর 2-1 মাসের মধ্যে পৃথক সচিবালয় হবার পরে বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধান বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে কৃষি জমির অকৃষি ব্যবহার কমানোর কথাও বলা হয়েছে। আর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের অনুমোদিত খসড়া অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চালানো সম্ভব হবে। আইন উপদেষ্টা আরও জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরাতে রোমের আন্তর্জাতিক আদালতে আবেদনের চিন্তাভাবনা করছে সরকার। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেন। সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন তারেক রহমান। এ দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিশ্বশান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি। এবার জেএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্জিত। জেএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং বিএনপির মনিরুল হক চৌধুরী একই স্থানে সমাবেশের আয়োজন করেন। দু গ্রুপের সমাবেশ ডাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় হাজী আমিনুর রশিদ ইয়াসিন দলীয় কার্যালয়ে এবং মনিরুল হক চৌধুরী পুবালী চত্বরে সমাবেশ করেন। মাদারীপুরে বিএনপির প্রার্থী হেলেন জেরিন খান 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর শহরে আয়োজিত র্যালি ও সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন। খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া তার সমাবেশে অস্থিতিশীল পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশের প্রথম ব্যাটার হিসেবে ১৭তম টেস্ট সেঞ্চুরি হাঁকানো ব্যাটার এখন মুশফিকুর রহিম। মুশির এমন রেকর্ড করার দিনে খালেদ মাসুদ পাইলট জানালেন ২০০৬ সালে টেস্টে মুশির জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন তিনি। এছাড়া তাকে দলে নিতে অধিনায়ক আশরাফুলকে অনুরোধও করেছিলেন। ২০০৬ সাল শ্রীলঙ্কার সাথে টেস্টে কিপিং করছেন মুশফিকুর রহিম। দলে নেই সে সময়ের দেশসেরা কিপার খালেদ মাসুদ পাইলট। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর যেমন সাধারণ মানুষের মনে ঘুরছিল, ঠিক তেমনি গণমাধ্যমও খুঁজে বেড়াচ্ছিল সেই প্রশ্নের উত্তর। ১৯ বছর পর যখন দেশের হয়ে ১৭তম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিক নতুন রেকর্ড গড়লেন, তখনই মিলল ১৯ বছর আগের সেই প্রশ্নের উত্তর। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, দলের কথা ভেবেই তখন নিজ ইচ্ছায় মুশির জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন তিনি। আমি যখন ২০০৬ সালে যখন আমি শ্রীলঙ্কায় ওটা হয়েছিল ঘটনাটা, আশরাফুল যখন ক্যাপ্টেন ছিলেন, মুশফিক বেসিক্যালি ওই সময় কিন্তু ব্যাটসম্যান উইকেট কিপার ছিল, আর আমি ছিলাম কিপার ব্যাটসম্যান। তো ব্যাটসম্যানকে ওইখানে খেলালে আপনি কিন্তু ম্যাচটা ড্র করবেন, ভালো কিছু হবে, সেই মানসিকতা থেকে আমি যখন বলি যে আশরাফুল সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, জিনিসটা পজিটিভভাবে দেখে। তো এটা তো আসলে কোনো কিছু না, জাস্ট টিম গেম। আমার কাছে মানে দিন শেষে অ্যাট দ্য এন্ড আপনাকে ভালো টিমের জন্য ভালো চিন্তা করতে হবে। এছাড়া দেশের হয়ে ১৭তম টেস্ট খেলার পথেই আছেন লিটন দাস ও নাজমুল শান্ত, বলছেন এই সাবেক অধিনায়ক। আপকামিং অনেক প্লেয়ার আছে, যেমন শান্ত বলেন, সাথে অনেক প্লেয়ার আছে যারা হয়তো অনেক খেলতে পারবেন, বাট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তাকে ডিসিপ্লিন হতে হবে। লিটন তো অলমোস্ট অনেক দিন ধরেই খেলছে। আমি মনে করি লিটনের 50% এখন পর্যন্ত দেয় নাই। তার যে ক্যালিবারের প্লেয়ার, আমার মনে হয় যে বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার। আমার কাছে ভবিষ্যতে ক্রিকেটাররা আরো বড় কিছু অর্জন করবে, এমনটাই প্রত্যাশা খালেদ মাসুদ পাইলটের। সুকন সরকার, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।